আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত পঞ্চম শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আমি মোহাম্মদ মাকসুদুর রহমান আজকে তোমাদেরকে পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে পাঠদান করব। আজকের বিষয় হলো পরিবেশ, প্রাকৃতিক দুর্যোগ। তৃতীয় অধ্যায়ের এই দুটি বিষয় সম্পর্কে আমরা আজকের আলোচনা করব। পরিবেশ সম্পর্কে আলোচনা করতে গেলে আমাদের পরিবেশ সম্পর্কে পরিবেশের পরিচয় জানতে হবে। পরিবেশ কি? পরিবেশ হলো আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছু নিয়ে কি পরিবেশ, এটা আমরা জানি। তেমনিভাবেই দেখো, আমরা আমাদের স্কুল, কলেজ, মাদ্রাসা, খেলার মাঠ, রাস্তাঘাট, ঘর বাড়ি, এগুলো যা কিছু আছে, গাছপালা, সব কিছুই আমাদের পরিবেশ। যখন পরিবেশের ভারসাম্য নষ্ট হয় তখন প্রাকৃতিকভাবে আমরা কি বিপর্যস্ত হয়ে পড়ি। যেমন রাস্তাঘাটে যখন দুর্গন্ধ ছড়াবে, আমরা রাস্তাঘাটে চলতে আমাদের কষ্ট হবে। প্রাকৃতিক ভারসাম্য যখন গাছ কেটে ফেলা হবে, প্রাকৃতিক পরিবেশের কি হবে? ভারসাম্য নষ্ট হবে, যার কারণে অক্সিজেনের মাত্রাটা কমে যাবে, আমাদের চলাচল অনুপযোগী হয়ে যাবে, আবহাওয়াটা হট হয়ে যাবে, গরম হয়ে যাবে। এভাবেই পরিবেশকে আমাদের নিজেদেরকে পরিবেশের ভারসাম্য রক্ষা করার দায়িত্ব নিতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের সর্বপ্রথম কি কাজ করতে হবে? দেখো, বৃক্ষ আমরা কাটছি, তাহলে আমাদের কী করতে হবে? বৃক্ষ রোপণ করতে হবে। কারণ আমাদের দৈনন্দিন পরিচালনার জন্য অক্সিজেনের প্রয়োজন। আবার আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিচ্ছি, এটাও গ্রহণ করার জন্য যেই পরিবেশ, সেটা হলো বৃক্ষ, গাছ। গাছ আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তার জীবন বা জীবিকা নির্বাহ করে থাকে। তো আমাদের সেখানে বৃক্ষ রোপণ করতে হবে এবং গাছ কাটা যাবে না। গাছের প্রতি আমাদের যত্নশীল হতে হবে, বৃক্ষের প্রতি যত্নশীল হতে হবে। এরপরে দেখার কারণে বা অকারণে কখনো পশু পাখি বা কীট পতঙ্গ হত্যা করা যাবে না। দেখো, কীট পতঙ্গ বা পশু পাখি আমাদের কিভাবে উপকার করছে। আমরা প্রথমে বৃক্ষের কথা বলেছি, বৃক্ষরোপণের কথা বলেছি। এই বৃক্ষটাকে, যেমন আমাদের দেশে একটা বড় বন আছে, আমরা সেটাকে জানি, সেটা হলো সুন্দরবন। এই সুন্দরবনের গাছপালা কি কোনো মানুষের দ্বারা লাগানো হয়েছে? মানুষ রোপণ করেছে? না, এটা প্রাকৃতিকভাবে হয়েছে। সেটাই এই বনটাকে ছড়িয়ে দেওয়ার জন্য যারা কাজ করেছে সেটা হলো পশু পাখি, কীট পতঙ্গ। তারা বিভিন্ন জায়গা থেকে ফল মূল এগুলো খেয়ে কী করেছে, এখানে বীজ ফেলে দিয়েছে, ওখান থেকে গাছ হয়েছে, ওখান থেকে গাছ হয়ে এরকম একটা বড় বনের তৈরি হয়েছে। এছাড়াও পশু পাখির মধ্যে গরু, ছাগল, মহিষ, এগুলো আমাদের যেমন পুষ্টির যোগান দিয়ে থাকে। গরু থেকে আমরা দুধ পাই, ছাগল থেকে দুধ পাই। এরপরে ধরো কুকুর, যেটাকে আমরা যার থেকে একটু দূরে থাকার চেষ্টা করি, কুকুরও আমাদের উপকার করছে। কাক একটা খারাপ পাখি, আমরা ধরে নেই, ময়লা খায়, কিন্তু এই ময়লাটা যদি ওরা ওদের খাদ্য হিসেবে গ্রহণ না করতো, তাহলে রাস্তাঘাটে ময়লা ভরে থাকতো, বিভিন্ন মরা জীবজন্তু পড়ে থাকতো, ওখানে দুর্গন্ধে আমরা বের হতে পারতাম। এইভাবেই ওরা আমাদের পরিবেশটাকে সুন্দর করার জন্য একে অপরের পরিপূরক হিসেবে ওরা কাজ করে আমাদের সহযোগিতা করতেছে। এরপরে কীট পতঙ্গ, আমরা বিভিন্ন গাছের যেটা জৈব সার হিসেবে অথবা বিভিন্নভাবে গাছের উপকার করে থাকে, গাছের যেটা প্রয়োজন সেটা ছেড়ে দিচ্ছে এবং গাছ থেকে যেটা গ্রহণ করা দরকার, যেটা গ্রহণ করলে গাছের উপর, এরকম কীট পতঙ্গগুলো এগুলো কী করতেছে? উপকার করতেছে। যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করা যাবে না। আমরা একটা সভ্য সমাজে, সভ্য জাতি হিসেবে, মানুষ হিসেবে আমাদের সবসময় খেয়াল করতে হবে আমরা অন্য কোনো পশুর মতো আচরণ আমাদের দ্বারা কাম্য নয়। কারণ আমি মানুষ হিসেবে, আমি একজন সামাজিক জীব হিসেবে আমার দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে
আমরা নির্দিষ্ট একটা স্থানে মলমূত্র ত্যাগ করার জন্য একটা স্থান নির্ধারণ করে সেখানে মলমূত্র ত্যাগ করব। কারণ এগুলো যদি অনির্দিষ্ট কোনো স্থানে ত্যাগ করা হয় তাহলে পরিবেশটা কী হয়, দুর্গন্ধ ছড়িয়ে যাবে এবং আকাশটাকে এবং বাতাসটা কী হয়ে যাবে, মানে দূষিত বাতাসে পরিণত হয়ে যাবে এবং এটা দেখতেও কেমন দেখাবে। মানে আমরা তাহলে কি হয়ে গেলাম, যদি আমরা এরকম যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করি তাহলে আমরা কি হলাম, ওই সেই পশুদের মতোই কি আমাদের আচরণ হয়ে গেল। তাহলে আমরা যেহেতু আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব, সেই হিসেবে আমাদের এটা খেয়াল করতে হবে, মলমূত্র যেখানে সেখানে ত্যাগ করা যাবে না। যেখানে সেখানে কফ থুতু এবং ময়লা আবর্জনা ফেলা যাবে না। কফ থুতু এর মাধ্যমে বিশেষ করে এই যে ভাইরাসজনিত রোগ, সংক্রামক রোগ যেইগুলো আছে সেইগুলো আসলে কফ থুতু এবং এগুলোর মাধ্যমে, ময়লা আবর্জনার মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেজন্য আমাদের খেয়াল করতে হবে আমরা এখানে যেখানে সেখানে কফ থুতু এবং ময়লা আবর্জনা ফেলবো না। আমাদের কাজ হলো আমরা এইগুলোকে নির্দিষ্ট একটা জায়গায় ফেলে দিব, যেখান থেকে যেন কোথাও দূরে ছড়িয়ে কারো পায়ে লেগে বা কারো হাতে লেগে বা কারো শরীরে কোনো জামা কাপড়ে লেগে যেন এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। গাড়ি এবং কলকারখানার ধোঁয়া পরিবেশ দূষিত করে, এজন্য আমাদের যেখানে সেখানে কলকারখানা তৈরি করা যাবে না। আমাদের পরিকল্পিতভাবে কলকারখানা তৈরি করতে হবে। যেই জায়গায় কলকারখানা হবে সেখানে মানুষের বসবাসের, যেখানে মানুষ বসবাস করে, যেখানে আবাসিক এলাকা আছে, এই এলাকার বাহিরে আমাদের কলকারখানা তৈরি করতে হবে এবং দেখতে হবে আমাদের মেয়াদ উত্তীর্ণ যে গাড়ি আছে এই গাড়ি আমরা ব্যবহার করব না। করলে কি হয়, সেখান থেকে কালো ধোঁয়া বের হয়ে পরিবেশটা দূষিত করছে। পুকুরে গরু মহিষ গোসল করালে পানি দূষিত দুর্গন্ধ হয়। দেখো আসলে পুকুর হলো একটা কনজাস্টেড, একেবারে নির্দিষ্ট একটা অল্প একটা এরিয়া, নির্দিষ্ট এরিয়ার মধ্যে আমরা যদি নির্দিষ্ট জায়গার মধ্যে অল্প একটু জায়গা, আটকা জায়গার মধ্যে যদি আমরা গরু ছাগলও গোসল করাই, আমরাও গোসল করি, তাহলে ওখানে গরুর যে ময়লাগুলো আছে সেগুলো থেকে কী হবে, পানিটা অপরিষ্কার হয়ে যাবে, দূষিত হবে এবং অনেক সময় কি ওদের দুর্গন্ধ ছড়াতে পারে। ঘর বাড়ি, খেলার মাঠ ও রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন। দেখো ঘর বাড়ি, খেলার মাঠ, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আমরা স্বাভাবিকভাবে একটু খেলার যখন সময় হয় আমরা খেলার মাঠে চলে যাই, এরপর ঘর বাড়ি যেখানে আমরা বসবাস করি, যেই ঘরে আমরা বসবাস করছি, অবশ্যই আমাদের ঘরের পরিবেশটা কি ভালো রাখতে হবে। কারণ আমি যদি আমার ঘরে পরিবেশ ভালো না থাকে, আমি কিভাবে ঘরে থাকবো, সেখান থেকে আমার শারীরিক সমস্যা দেখা দিতে পারে, বিভিন্ন ভাইরাস ছড়াতে পারে, বিভিন্ন প্রকার সংক্রামক রোগ ছড়াতে পারে যদি পরিবেশ খারাপ থাকে। এরপরে দেখা যায় বিশেষ করে চর্মরোগের মতো রোগ, এরকম বিভিন্ন রোগ অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকলে হয়ে থাকে। খেলার মাঠে আমরা খেলাধুলো করতে যাব, এখানে যদি এখন আমাদের মাঠের মধ্যে ময়লা থাকে, আবর্জনা থাকে, অথবা একটা কাচের টুকরো পড়ে থাকলো, এর মধ্যে কি আমরা খেলাধুলো করতে পারবো না। কারণ ওই কাচের টুকরো আমার পা কেটে যাবে, ওই ময়লা আবর্জনার মাধ্যমে আমি কী হবো, ওই দূষিত বাতাসটা আমার শরীরের মধ্যে প্রবেশ করবে, এর মাধ্যমে ভাইরাস প্রবেশ করে আমি আক্রান্ত হয়ে যাব। রাস্তাঘাট পরিষ্কার, আমরা রাস্তাঘাটে যদি অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে তাহলে রাস্তাঘাটে হাঁটা চলার মাধ্যমে আমাদের পায়ে কি হতে পারে, ওই রাস্তাঘাটের ময়লা এগুলো আমার পায়ে লেগে আমার ঘরে চলে যাবে, বাড়িতে চলে যাবে, তখন আমাদের ঘর বাড়িও কী হবে, রাস্তাঘাটের ময়লা দ্বারা অপরিষ্কার হবে। এই জন্য আমাদেরকে এগুলো কি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। তো আমরা পরিবেশ শেষ করলাম, এখন দেখো প্রাকৃতিক দুর্যোগ। প্রাকৃতিক দুর্যোগটা কি? দেখো প্রাকৃতিক কোনো দুর্ঘটনা ও বিপর্যয়ের মাধ্যমে যখন কোনো জনবহুল এলাকা বা জনসমষ্টি আক্রান্ত হয়ে থাকে, এই আক্রান্ত হওয়ার অবস্থাটাই হলো কি প্রাকৃতিক দুর্যোগ। এটা সব সময় থাকে না, এটা প্রতিনিয়ত লেগে থাকে না প্রাকৃতিক দুর্যোগটা। এই প্রাকৃতিক দুর্যোগটাকে বিভিন্ন সময়ে হঠাৎ করে এসে একটা এলাকা বা একটা জনসমষ্টি বা জনবহুল একটা এলাকা বিপর্যস্ত হয়ে পড়ে। যেমন আমাদের দেশে প্রায়ই দেখা যায়, যেমন আমরা উত্তর অঞ্চলের দিকে তাকাই, আবার দক্ষিণ অঞ্চলের দিকে তাকাই, অনেক সময় দেখা যায়
যে বন্যা হয়েছে, পানি উঠে গিয়েছে, সব পানি নিচে তলিয়ে গেছে, মানুষ পানিবন্দী হয়ে যাচ্ছে। এই যে বন্যা হচ্ছে, দেখো আমি এখানে কয়েকটা প্রাকৃতিক দুর্যোগের নাম লিখেছি: বন্যা, ঘূর্ণিঝড়, টর্নেডো, জলোচ্ছ্বাস, নদী ভাঙন, সুনামি, আয়লা, খরা, ভূমিকম্প ইত্যাদি। এছাড়াও আরও বিভিন্ন প্রকারের প্রাকৃতিক দুর্যোগ রয়েছে। আমরা বাংলাদেশি হিসেবে, বিশেষ করে যাদের বাড়ি একটু উত্তরাঞ্চলের দিকে, আমরা সব সময় প্রতি বছরই বন্যার সাথে সম্পর্কিত। ঘূর্ণিঝড় মাঝে মাঝে, বিশেষ করে বৈশাখ বা গ্রীষ্ম সময় এসে গেলে এরপর থেকে কিছুটা সময় এরকম ঘূর্ণিঝড়, প্রাকৃতিক দুর্যোগ এগুলো আমাদেরকে কি আক্রান্ত করে থাকে। টর্নেডো হয়ে থাকে মাঝে মাঝে, সবগুলো কী করে একেবারে ছিঁড়ে বিড়ে নিয়ে যায়। জলোচ্ছ্বাস হয়ে থাকে, সাগর এবং নদীর তীরবর্তী অঞ্চল কি হয়, পানির এতটা তীব্রতা চলে আসে যে পানি উঠে বেড়িবাঁধ ভেঙে যায়, রাস্তাঘাট ভেঙে রাস্তার উপর দিয়ে পানি গড়িয়ে কি চলে আসে। লবণাক্ত পানি জমিনে চলে যাওয়ার কারণে কি হয় না, ফসল হয় না। কৃষকের মুখে আর হাসি থাকে না, কান্না চলে আসে, নিস্তব্ধ হয়ে যায় এই জলোচ্ছ্বাসের কারণে। নদী ভাঙন, এরপর আমাদের দেশে দেখা যায় বিভিন্ন সময় নদী ভেঙে যাচ্ছে, বিভিন্ন বন্যার কারণে, বিভিন্ন নদীর স্রোতের কারণে নদী ভেঙে যায়, নদীর তীরবর্তী অঞ্চলের মানুষগুলো বিপদগ্রস্ত হয়ে পড়ে। এই জন্য আমাদের নদী ভাঙন রোধ করার জন্য আমাদের কি করা প্রয়োজন? নদীর পাশে বেশি বেশি করে গাছ লাগানো প্রয়োজন। গাছের শিকড়ের মাধ্যমে কি হয়, নদী ভাঙন কিছুটা রোধ হয়। সুনামি আমরা শুনেছি ইন্দোনেশিয়ায় এবং জাপানের মতো জায়গায় সুনামি হয়ে কি হয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আয়লা আমাদের দেশে হয়েছিল এরকম আমরা খরা হয়, অনেক সময় দেখা যায় যে খরায় সব জমিন ফেটে চৌচির হয়ে যায়, সেখানে কি কোনো চাষাবাদ করার উপযোগী আর থাকে না, পানি পাওয়া যায় না। এরপর ভূমিকম্প হয়ে সব ভেঙে চুরে চুরমার হয়ে যায়। এই সব কিছু থেকে, এই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্রাকৃতিক পরিবেশটাকে সুন্দর করা প্রয়োজন। সেজন্য আমাদের বৃক্ষ লাগাতে হবে, বৃক্ষরোপণ করতে হবে এবং আমাদের সকল প্রকারের আগে যে পরিবেশের ভারসাম্যটাকে ঠিক রাখতে হবে, তাহলে আমরা এই প্রাকৃতিক দুর্যোগগুলো থেকে রক্ষা পাব। আজকের এখানেই শেষ করছি, আবার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।